এখানে কি হচ্ছে শুনি? ভিয়ানের কথা শুনে সপ্তর্ষি ও অ্যাক্সেল দুজনেই তার দিকে ঘুরে তাকালো। অ্যাক্সেল হাসি মুখে উঠে দাঁড়িয়ে তার সাথে পরিচিত হতে চাইলেও সপ্তর্ষির নির্লিপ্ত ও নিরাশ ভঙ্গিতে সেভাবেই বসে রইল। অ্যাক্সেল ভিয়ানের দিকে ডান হাত বাড়িয়ে দিয়ে হাসি মুখে বলে উঠল, হ্যালো, আই এম অ্যালেক্স নিস্ট্রম। হোয়াটস ইয়োর নেম ব্রো? ভিয়ান অ্যাক্সেলের কথার কোনো জবাব দিল না, আর না তার সাথে হ্যান্ডশেক করলো, কেবল তীক্ষ্ণ দৃষ্টিতে তার পানে তাকিয়ে রইল। অ্যাক্সেল ভিয়ানের কাছ থেকে প্রত্যাশিত আচরণ না পেয়ে ধীরে ধীরে নিজের হাত গুটিয়ে নিল। কিছুটা অপমানিত বোধ হলেও সেটাকে আমলে নিল না সে। ভিয়ান সপ্তর্ষির উদ্দেশ্যে কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তেই আমিলি এসে সেখানে উপস্থিত হলো। আমিলিকে দেখতে পেয়ে অ্যাক্সেল ভীষণ অবাক হয়ে গেল। তার দিকে এগিয়ে গিয়ে সে বিস্মিত স্বরে ইংরেজিতে জিজ্ঞেস করলো। আমিলি ইংরেজি ভাষায় হাসি মুখে তাকে সমস্ত ঘটনা খুলে বলল। বলতে বলতে হঠাৎ করে ভিয়ানের এক বাহু নিজের দুই হাতে জড়িয়ে ধরল সে। সপ্তর্ষি এই দৃশ্য দেখে চোখ কটমট করে নিলেও নিজেকে শান্ত রাখলো। অপরদিকে ভিয়ান সপ্তর্ষির সামনে আছে বলে আমিলিকে কিছুই বলল না, কিন্তু মনে মনে আমিলির গায়ে পড়া স্বভাবের জন্য সে ভীষণ বিরক্ত হলো। এদিকে অ্যাক্সেল ওদের দুজনের ঘনিষ্ঠতা দেখে ওদেরকে রিলেশনশিপে থাকা কাপল বলে ধরে নিল। তো সেই ভেবে সে সপ্তর্ষির হাত ধরে তাকে উঠিয়ে নিয়ে এক হাতে তার হাত চেপে ধরল। সপ্তর্ষি এতে বেশ বিব্রত হলেও একেবারে হাত ছাড়িয়ে নিল না। অপরদিকে ভিয়ান তাদের হাতের পানে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। তার ইচ্ছে করছে এক্ষুনি অ্যাক্সেলের হাতটা দুমড়ে মুচড়ে দিতে। অপরদিকে সপ্তর্ষি ভিয়ানের ভাবভঙ্গি দেখে মনে মনে পৈশাচিক হাসি হেসে ভাবতে লাগলো। এবার বুঝো চান্দু, প্রিয় মানুষের সাথে তৃতীয় ব্যক্তিকে দেখলে ঠিক কতটা কষ্ট লাগে। এবার তোমাকেও হাড়ে হাড়ে সেই কষ্ট টের পাইয়ে ছাড়বো আমি। সপ্তর্ষি অ্যাক্সেলের হাত দৃঢ়ভাবে আঁকড়ে ধরল। অ্যাক্সেল সেটা দেখে খুশি হয়ে গেল। মূলত সপ্তর্ষিকে ছোটবেলা থেকেই সে পছন্দ করে। এখন তো তার মনের মানুষ হয়ে গেছে সে। তার জন্যই সুদূর ইউরোপ পাড়ি দিয়ে এই দক্ষিণ এশিয়ার বাংলাদেশে ছুটে আসা হয়েছে তার। সেই সাথে সপ্তর্ষিকে নিজের জীবন সঙ্গী বানানোর ইচ্ছাও তার প্রবল। আমিলি তাদের দুজনকে একসাথে দেখে মনে মনে ভীষণ খুশি হলো। মনে মনে সে ভাবলো তার আর ভিয়ানের পথ তাহলে ক্লিয়ার। সে হাসি মুখে সপ্তর্ষি ও অ্যাক্সেলের উদ্দেশ্যে উচ্ছ্বসিত স্বরে বলে উঠল, ওয়াও, তোমাদের দুজনকে কি সুন্দর মানিয়েছে। আই হোপ কাপল হিসেবেও তোমাদেরকে ভীষণ মানাবে। অ্যাক্সেল হাসি মুখে বলল। থ্যাঙ্কস ইউ এমিলি। তোমাকে আর ওয়েট, উনার নামটা যেন কি? আমিলি জবাব দিল। জাভিয়ান ইলহাম ভিয়ান। অ্যাক্সেল আবার বলতে শুরু করলো। ও আচ্ছা, মিস্টার জাভিয়ান ইলহাম। ভিয়ানকেও কিন্তু তোমার সাথে দারুণ মানাবে এমিলি। কাপল হিসাবে তোমরা একেবারে পারফেক্ট অ্যান্ড লুকিং সো বিউটিফুল। অ্যাক্সেল হাসি মুখে কথাগুলো বললেও ভিয়ানের বুকে দাও দাও করে আগুন জ্বলতে লাগলো। ইচ্ছে করছে অ্যাক্সেলের নাক ফাটিয়ে দিতে আর আমিলির চেহারা নকশা পাল্টে দিতে। এদিকে সপ্তর্ষি মনে মনে রাগ, বিরক্তি আর আনন্দের মিশ্র অনুভূতি অনুভব করছে। তাই সে তড়িঘড়ি করে সকলের উদ্দেশ্যে বলে উঠল। তোমাদের কথা বলা শেষ হলে আমি তাহলে এখন আসি। আমাকে গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ডমাদারের সাথে দেখা করতে যেতে হবে। বলে সপ্তর্ষি চলে যেতে উদ্যত হলে অ্যাক্সেল তার উদ্দেশ্যে বলল। হ্যাঁ চলো, আমিও তোমার সাথে যাব। কথাগুলো বলে অ্যাক্সেলের সাথে সাথে সপ্তর্ষিও চলে গেল। পেছনে দাঁড়িয়ে থেকে তাদের দিকে তাকিয়ে রইল ভিয়ান ও আমিলি। আমিলি কিছুটা ন্যাকাস্বরে বলে উঠল। ওয়াও, সো কিউট কাপল। আমরা ওদের থেকেও বেশি কিউট কাপল, তাই না ভিয়ান? ভিয়ান বিরক্ত হয়ে আমিলির হাত থেকে নিজের হাত ঝাড়া মেরে সরিয়ে দিয়ে বলল। এভাবে হঠাৎ হঠাৎ গায়ে পড়বে না তো আমিলে? বিরক্ত লাগে আমার। আমাদের কন্ট্রাক্টের কন্ডিশন আর রিলেশনশিপের ডিস্টেন্স কিন্তু ভুলে যাও না তুমি। কথাগুলো বলে হনহন করে হেঁটে চলে গেল ভিয়ান। আমিলি তার যাওয়ার দিকে হা করে তাকিয়ে রইল আর মনে মনে ভাবতে লাগলো। সেদিনও তো আমার সাথে কত ভালো বিহেভিয়ার করলো, যেন আমি তার গার্লফ্রেন্ড। তাহলে আজকে আবার এমন কি হলো? কোনোভাবে আমার সাথে ও মাইন্ড গেম খেলছে না তো? অথবা সপ্তর্ষিকে দেখিয়ে আমার সাথে ফ্লার্ট করছে না তো? যাই হয়ে যাক না কেন, আমার কাছ থেকে তুমি ছাড়া পাচ্ছ না চান্দু। এই এমএলএর নজরে যখন একবার পড়েছো, তখন তোমাকে আমার করেই ছাড়বো। সপ্তর্ষিকে নিয়ে এখন আমার তেমন টেনশন নেই, কারণ ওকে পাওয়ার জন্য ওর মনের মানুষ চলে এসেছে। এখন আমাকে খুব বেশি একটা পরিশ্রম করতে হবে না। কথাগুলো ভেবে শয়তানি হাসি হাসলো আমিলি। ওদিকে এতক্ষণ যাবৎ তাদের কাহিনী একযোগে অবলোকন করছিল মেহুল ও আফসান। তাদের কৌতূহলী দৃষ্টি ও কানখাড়া করা শ্রবণ শক্তি এতক্ষণ
তাদের চারজনকেই পর্যবেক্ষণ করে যাচ্ছিল। তারা সবাই চলে যেতেই রাফসান মেহুলকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনার কি মনে হয় মেহুল, যে দুই জোড়া কাপলকে ওরা নিজেরা কাপল বলে পরিচয় দিল, ওরা আসলেও কাপল হবে তো, নাকি আবার উল্টাপাল্টা হয়ে এক্সচেঞ্জ হয়ে যাবে? আমার কাছে তো ভীষণ জটিল মনে হচ্ছে ব্যাপারটা, একেবারে চতুর্ভুজ ভালোবাসা যাকে বলে। মেহুলও ভাবুক ভঙ্গিতে জবাব দিল, আমার কাছেও তেমন কিছুই মনে হচ্ছে। তবে আমার যতটুকু মনে হয় বিরান ভাইয়া সপ্তর্ষি আপুকে ভালোবাসে। সপ্তর্ষি আপুরও নিশ্চয়ই বিরান ভাইয়ার প্রতি দুর্বলতা আছে। তাহলে ওরা এইভাবে আলাদা হয়ে গিয়ে থার্ড পার্সনকে নিজেদের মধ্যে জায়গা দিচ্ছে কেন? রাফসান ঠোঁট উল্টে বলল। কি জানি এদের মধ্যে আবার কি চক্র ঘুরে বেড়াচ্ছে। মেহুল হঠাৎ করে রাফসানের চোখে চোখ রেখে তাকিয়ে জিজ্ঞাসা করে উঠল। আমাকে নিয়ে আপনার মনে কোনো ফিলিংস আছে? মেহুলের এহেন কথায় ততমত খেয়ে গেল রাফসান। চোখের চশমাটা ঠিক করে নিয়ে সে আমতা আমতা করে বলার চেষ্টা করল। দেখুন আসলে এমনি কিছু হয় না, আপনি হয়তো আমাকে ভুল বুঝছেন। রাফসানের কথা শেষ হতে না দিয়ে মেহুল তার শার্টের কলার টেনে ধরে তাকে সম্পূর্ণভাবে নিজের দিকে ঘোরালো। রাফসান আরো বেশি ঘাবড়ে গিয়ে মেহুলের চোখে চোখ রেখে তাকালো। মেহুল ধীর কণ্ঠে বলতে শুরু করলো। একদম নিজের অনুভূতি লুকানোর চেষ্টা করবেন না। মেয়েরা কিন্তু ছেলেদের চোখ দেখলেই বলে দিতে পারে তাদের মনে আসলে কি চলছে। আমার প্রতি আপনার চোখে যা দেখি সেটা যদি সত্যি হয়, তাহলে কখনো কি আমাকে ভাইয়ার কাছ থেকে চেয়ে নিতে পারবেন? আপন করে নিতে পারবেন নিজের প্রেমকে? রাফসান মেহুলের প্রশ্নের কোনো জবাব দিতে পারল না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল মেহুলের চেহারার পানে। সত্যি সত্যি মেহুলকে নিয়ে সে অন্যরকম কিছু অনুভূতি অনুভব করে। এই মুহূর্তেও তার হৃদয় ধুকপুক করছে, কিন্তু সেটা বলার সাহস তার নেই। মেহুল রাফসানের কলার ছেড়ে দিয়ে তাচ্ছিল কণ্ঠে বলল। আমাকে ভালোবাসলে সরাসরি আমার চোখে চোখ রেখে ভালোবাসার কথা বলতে হবে মিস্টার। ভীতুদের ভালোবাসা আমি গ্রহণ করি না। মাইন্ড ইট। কথাগুলো বলে মেহুল দ্রুত পায়ে সেখান থেকে প্রস্থান করল। আর রাফসান তার যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলেও সে কি কখনো পারবে মেহুলের সামনে তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে, অথবা তাকে সম্পূর্ণ নিজের করে নিতে? সৈয়দ ম্যানশনের ড্রয়িং রুম জুড়ে আজ জমজমাট ভাব ফুটে উঠেছে। একটা কোলাহলপূর্ণ এবং উৎসব উৎসব ভাব বিরাজ করছে সর্বত্র। এর অবশ্য কারণও রয়েছে। লোরিন থুনবার্গ অর্থাৎ মিসেস স্বর্ণলতার বাবা মা ফ্রেয়া থুনবার্গ ও এলিয়ান থুনবার্গ দীর্ঘ বছর পর সুদূর সুইডেন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন একমাত্র মেয়ে ও নাতনির টানে। মাঝখানে অবশ্য কোনো একটা কারণে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। তবে এখন সবকিছু ভুলে সবাই একে অপরের সাথে আন্তরিকভাবে কুশল বিনিময় করছে। সপ্তর্ষি তার নানা নানুর মাঝখানে সোফায় বসে রয়েছে। মূলত তাদের স্নেহ ও আদর উপভোগ করার জন্যই সে সেখানে বসে রয়েছে। তারাও তাকে যথেষ্ট আদর ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলছেন। হাসতে হাসতে বিভিন্ন কথাবার্তা বলছে তারা। এছাড়া উপহার উপটোকনে ভরে গেছে সপ্তর্ষি ও বাড়ির সমস্ত সদস্যদের হাত। তারাও তাদের যথাসাধ্য আপ্যায়ন করে চলেছেন আগত মেহমানদের আপ্যায়ন করার জন্য। বিশেষ করে মিসেস স্বর্ণলতা তো একদম ব্যস্ত হয়ে রয়েছেন বাবা মা ও অ্যাক্সেলের জন্য। সেই সাথে তাকে ভীষণ খুশি দেখাচ্ছে। আর স্ত্রীর খুশি দেখে নিজেও সন্তুষ্ট হয়েছেন সৈয়দ মেহমেদ আহমেদ। দুপুরবেলা বিশাল বড় ডাইনিং টেবিলে সকলে একত্রে লাঞ্চ করার জন্য বসেছে। টেবিল ভর্তি হয়ে আছে নানা রকম সুস্বাদু খাবারের পদে। সার্ভেন্টদের সাথে সাথে আজ স্বর্ণলতাও তার জায়রাও অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে সপ্তর্ষির পাশে বসেছে অ্যাক্সেল। আর ঠিক তাদের ঠিক বিপরীত পাশে ভিয়ান বসেছে। তার পাশের চেয়ারে বসেছে আমেলি, যে কিনা বলতে গেলে ভিয়ানের সাথে এক প্রকার আঠার মতো চিপকে রয়েছে। এদিকে বাড়িতে এত বাঙালি খাবার দেখে অ্যাক্সেল বিভ্রান্ত হয়ে পড়েছে। তবুও অল্প অল্প করে এটা ওটা খাচ্ছে। তবে ইলিশ মাছ দেখে সে সপ্তর্ষিকে জিজ্ঞেস করলো। এটা কি মাছ এলসা? সপ্তর্ষি হাসি মুখে উত্তর দিল। এটা হলো মাছের রাজা, ইলিশ মাছ। এই মাছে এত কাটা কেন? এই মাছ বেশি কাঁটাই থাকে এতে। তোমার হয়তো এই মাছ খাওয়ার অভ্যেস নেই। আচ্ছা দাঁড়াও, আমি তোমার মাছের কাঁটা ছাড়িয়ে দিচ্ছি। বলে সপ্তর্ষি নিজের হাতে অ্যাক্সেলের পাতের থেকে ইলিশ মাছ নিয়ে সেটার কাঁটা বেছে বেছে অ্যাক্সেলের পাতে ছোট ছোট টুকরাগুলো দিতে লাগলো। সেটা দেখে অ্যাক্সেল মুগ্ধ হয়ে সপ্তর্ষির পানে তাকিয়ে রইল। সপ্তর্ষি হাসি মুখে তার পানে তাকালো। এদিকে তাদের এই মাখো মাখো দৃশ্য দেখে তীব্র রাগে কটমট করছে ভিয়ান। তার ডান হাতে একটা কাঁটা চামচ ধরা ছিল। সেটা হাতের শক্ত মুঠোয় ধরে টেবিলে বারবার গাঁথতে লাগলো সে। অপর হাতে প্লেটের একাংশ শক্তভাবে চেপে ধরল।
তার শক্ত ও রাগান্বিত চাহনি সপ্তর্ষি ও অ্যাক্সেলের পানে স্থির হয়ে আছে। এই মুহূর্তে তার ইচ্ছে করছে এক্ষুনি কাঁটা চামচ দিয়ে অ্যাক্সেলের বুকে এক ঘা বসিয়ে দিতে। সপ্তর্ষি ভিয়ানের এরকম অবস্থা দেখেও না দেখার ভান করলো। চেহারায় একটা নির্লিপ্ত ভাব বজায় রাখলেও মনে মনে সে ভিয়ানের জ্বলুনি দেখে পৈশাচিক আনন্দ পাচ্ছে। এদিকে ভিয়ানকে খেতে না দেখে আমেলি নিজের খাওয়া বন্ধ করে দিয়ে ভিয়ানের দিকে তাকালো। ভিয়ান অ্যাক্সেল ও সপ্তর্ষির দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে সে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল। কি হয়েছে তোমার ভিয়ান? খাবার খাচ্ছ না কেন তুমি? ভিয়ান আমিলের কথা শুনেও কোনো জবাব দিল না। তার দৃষ্টি এখনো সামনের দিকে স্থির। আমিলিও তার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকালো। সামনে তাকিয়ে দেখতে পেল অ্যাক্সেল সপ্তর্ষিকে প্লেটে ভাত বেড়ে দিচ্ছে, এমনকি তরকারিও পরিমাণ মতো এগিয়ে দিচ্ছে। আবার সপ্তর্ষির ঝাল লাগছে বলে দ্রুত তার মুখের কাছে পানির গ্লাস এগিয়ে দিচ্ছে। এসব দেখে ভিয়ানের চোখে দৃষ্টি আরো হিংস্র হয়ে উঠতে লাগলো। তার দুই হাতের মুঠো আরো শক্ত হয়ে উঠতে লাগলো। দাঁতে দাঁত পিষার ফলে চোয়াল ধারালো ও শক্ত হয়ে উঠল। আমেলি ভিয়ানের দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলল। তুমি ওদের দিকে নজর না দিয়ে আমার দিকে নজর দিলেও তো পারো। আমি তোমাকে টাইম দেওয়ার জন্য বসে রয়েছি, আর তুমি কি না? জাস্ট শাট ইউর মাউথ আমেলি। আমেলিকে কথা শেষ করতে না দিয়ে এক প্রকার চিল্লিয়ে কথাটা বলে উঠল ভিয়ান। এদিকে ভিয়ানের প্রচণ্ড ধমকে রীতিমতো কেঁপে উঠল আমেলি সহ ডাইনিং টেবিলে উপস্থিত সকল সদস্যরা। সবাই ভিয়ান ও আমেলির দিকে দৃষ্টি নিবদ্ধ করে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। আমেলি হতবম্ব হয়ে ও অপমানে দৃষ্টি নিচে নামিয়ে নিল। ভিয়ান রাগে প্রচণ্ড জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মেহজাবিন মাহা পরিস্থিতি সামাল দিতে ভিয়ানের উদ্দেশ্যে বলে উঠলেন। কি হয়েছে তোর ভিয়ান? হঠাৎ করে এভাবে আলমারির উপর চিৎকার করে উঠলি কেন? ভিয়ান মায়ের কথার কোনো জবাব না দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সশব্দে চেয়ারে একটা লাথি মারল। তারপর একবার অ্যাক্সেল ও সপ্তর্ষিকে পুনরায় জ্বলন্ত দৃষ্টি সহকারে দেখে নিল। অ্যাক্সেল তার দিকে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকলেও সপ্তর্ষি অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। ভিয়ান সেটা দেখতে পেয়ে রাগে ফুঁসতে ফুঁসতে হনহন করে হেঁটে উপরে চলে গেল। সকলে অবাক নয়নে তার প্রস্থান দেখল শুধু। মাহফুজুর রহমান সিদ্দিকী পরিস্থিতি শান্ত করতে মুখে মৃদু হাসি টেনে বলে উঠলেন। বিহানের পক্ষ থেকে আমি তোমাকে সরি বলে নিচ্ছি আমেলি। আসলে আমার ছেলেটা একটু মাথা গরম স্বভাবের, কিন্তু পরে আবার ঠিক হয়ে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়ে নেয়। তোমাকেও পরে সরি বলবে দেখো, আর তুমি ওর কথায় কিছু মনে করো না প্লিজ। আমেলি ঠোঁটের কোণে কৃত্রিম হাসির রেখা ফুটিয়ে তুলে বলে উঠল। ইটস ওকে আঙ্কেল, আমি কিছু মনে করিনি। তবে মনে মনে বেশ ক্রোধ জমা হলো আমিলির। সে ভালোই বুঝতে পারল সপ্তর্ষির প্রতি ভিয়ানের দুর্বলতার ব্যাপারে। তার সামনে কেবল মিথ্যে বলে নাটক করছে। অবশ্য এই ব্যাপারে ভিয়ান শুরুতেই সবটা ক্লিয়ার করেছিল, কিন্তু আমেলি ভেবেছিল ভিয়ান সত্যি সত্যি সপ্তর্ষিকে ভুলে তার প্রতি মনোযোগী হয়েছে। আমেলি সপ্তর্ষির দিকে এক নজর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে পরক্ষণে আস্তে আস্তে নিজের খাবার খাওয়ায় মনোযোগ দিল। এদিকে ভিয়ান চলে যাওয়ার কিছু মুহূর্ত পরে সপ্তর্ষিও কোনো মতে অর্ধেক খাবার খেয়ে দ্রুত সেখান থেকে উঠে চলে গেল। সপ্তর্ষিকে চলে যেতে দেখে অ্যাক্সেলও খাবার পুরোপুরি শেষ না করেই উঠে চলে গেল। তখন বেশ গভীর রাত হয়ে এসেছে। সৈয়দ ম্যানশনের বেশিরভাগ সদস্য তখন ঘুমে বিভোর হয়ে গেছে। তবে নিশাচর প্রাণীর মতো কিছু সদস্যদের চোখে ঘুম নেই। তাদের মধ্যে সপ্তর্ষি একজন। ড্রয়িং রুমে অ্যাক্সেল, জারা ও মেহুলও মুস্কানের সাথে অনেকক্ষণ যাবত আড্ডা দিয়ে দোতলার করিডোর দিয়ে সে নিজের রুমের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সাথে হালকা হেলতে দুলতে গুনগুন করে গান গাইছে। তবে হঠাৎ করে তার এক হাতে টান পড়তেই সে হতভম্ব হয়ে গেল। ভিয়ান সপ্তর্ষির এক হাত টেনে নিয়ে তাকে পাশের দেয়ালের এক পাশে চেপে ধরল। এরপর তার দুই হাত দিয়ে সপ্তর্ষির দুই হাত দেয়ালের সাথে চেপে ধরল। সেই সাথে তার মুখের একদম কাছাকাছি চলে এলো সে। এদিকে সপ্তর্ষি আকস্মিক ঘটনায় এতটাই হতভম্ব হয়ে গিয়েছে যে সে চিৎকার করার কিংবা প্রতিক্রিয়া দেখানোর সুযোগটুকু পর্যন্ত পেল না। হতবিহ্বল দৃষ্টিতে ভিয়ানের পানে তাকিয়ে রইল কেবল। ভিয়ান তার দিকে শান্ত অথচ শীতল দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রয়েছে। দুজনের উষ্ণ নিঃশ্বাস প্রশ্বাস একে অপরের চেহারার ওপর আছড়ে পড়ছে। এভাবে অনেকটা সময় কেটে যাওয়ার পর সপ্তর্ষি যখন সম্বিত ফিরে পেল, তখন ভিয়ানকে ঠেলে দূরে সরাতে চাইল সে। তবে তাকে দূরে সরানো তো দূর, তার বাহুবন্ধনী থেকে নিজেকে মুক্ত করতেও ব্যর্থ হলো সে। অগত্যা ছটফট করতে করতে চাপা ক্রোধ নিয়ে সপ্তর্ষি ভিয়ানের উদ্দেশ্যে বলে উঠল। এটা কোন ধরনের অসভ্যতামি বিয়ান ভাইয়া? আমাকে এইভাবে টেনে এনে আটকে কেন রেখেছেন? যেতে দিন, যাবো আমি। ভিয়ান নিজের দুই হাতের বাঁধন আরো শক্ত করে দাঁতে দাঁত পিষে বলল।
আমি টেনে এনে তোর হাত ধরেছি বলে সেটা অসভ্যতামি হয়ে গেল। আর খাবার টেবিলে তুই যখন এক্স্যাক্টলি ইলিশ মাছের কাঁটা বেছে দিয়েছিলি, এতক্ষণ যাবত তোর সাথে হিহি হাহা করে আড্ডা দিয়ে ফিরছিস, তখন সেটা কোনো অসভ্যতামি না, তাই না? সপ্তর্ষি নাক ফুলিয়ে বলে উঠল। এসব কি বলছো তুমি ভিয়ান ভাইয়া? এসব অসভ্যতামি কেন হবে? তাছাড়া এক্সেল আমার কাজিন হয়। কাজিন হয়েছিস তো কাজিনের মতোই থাকবে, তার সাথে এত ডলাডলি কিসের? তাছাড়া আমিও তো তোর কাজিন হই, তাই না? তাহলে আমার সাথে হাসাহাসি করতে পারিস না কেন? সপ্তর্ষি ক্রোধ সহকারে বলল। কারণ তুমি নিজ থেকে আমায় তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছো। এজন্য আমি তোমার কাছ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। আর তুই আমাকে দূরে ঠেলে দিস নে, শুধু আমার একার দোষ ছিল সবটা? সপ্তর্ষি কোনো কথা না বলে মুখ ঘুরিয়ে নিল। তারপর নিচু স্বরে বলল। ভিয়ান এক হাত দিয়ে সপ্তর্ষির মুখ নিজের মুখের দিকে ঘুরিয়ে এরপর তার দুই গালে নিজের এক হাত চেপে ধরল। অপর হাত দিয়ে তার দুই হাত দেয়ালের উপরে একত্রিতভাবে চেপে ধরে রাখল। তারপর সপ্তর্ষির চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলে উঠল। ওই অ্যালেক্সের কাছ থেকে সবসময় দূরে দূরে থাকবে, ওর আশেপাশে যেন তোকে আর না দেখে আমি। সপ্তর্ষি বুঝতে পারল অ্যাক্সেলকে নিয়ে ভিয়ানের জেলাসির কারণ। মনে মনে সে খুশিতে পরিতৃপ্ত হলেও মুখের ভাবে সেটা প্রকাশ করল না, বরং বড্ড অনীহার সাথে প্রকাশ করল। আমি তোমার কথা শুনতে বাধ্য নই ভিয়ান ভাইয়া। তোমার যেমন তোমার লাইফ নিয়ে স্বাধীনতা আছে, তেমনি আমারও আমার লাইফ নিয়ে স্বাধীনতা আছে। তাছাড়া তুমি যেমন আমেলিকে নিয়ে সাথে নিয়ে ঘোরো, তার সাথে ভালোবাসার কথা প্রকাশ করো, তখন কি আমি তাতে কোনো রকম বাধা দিই? তাহলে তুমি আমার কাছে কেন বাধা দিচ্ছ? আমি এক্সেলের সাথে থাকলেও তাতে তো তোমার কিছু হওয়ার কথা নয়। কারণ আমার প্রতি তো তোমার কোনো ইন্টারেস্টই নেই। সপ্তর্ষি বাকি কথাটা শেষ করার আগেই ভিয়ান তার পাতলা কোমল ঠোঁট জোড়ায় নিজের পুরুষালী ঠোঁট জোড়া চেপে ধরল। মুহূর্তেই সপ্তর্ষির চোখ জোড়া বড় বড় হয়ে উঠল। শ্বাস রীতিমতো আটকে আসতে লাগলো তার, শরীরটাও কাঁপতে লাগলো। ওদিকে ভিয়ান নিজের হাতের বাঁধন ও ঠোঁটের চুম্বনের প্রগাঢ়তা দুটোই দৃঢ় করল। সপ্তর্ষি ছটফট করতে থাকলে তাকে শক্তভাবে ছাপটে ধরল। এভাবে কিছু মুহূর্ত কেটে গেলে ভিয়ান সপ্তর্ষির গলার একপাশে বেশ জোরে একটা কামড় বসিয়ে দিল। সপ্তর্ষি আর্তনাদ করে উঠলে ভিয়ান এক হাতে তার মুখ চেপে ধরল। তারপর তার কপালে কপাল টেকালো। দুজনে নিঃশ্বাস প্রশ্বাস একে অপরের উপর অবিরাম আশ্রে পড়তে লাগলো। এভাবে কিছু মুহূর্ত অতিবাহিত হয়ে যাওয়ার পর ভিয়ান হিস হিসিয়ে বলে উঠল। নেক্সট টাইম থেকে আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করলে এরকম পানিশমেন্ট পাবি। মাইন্ডেড, বোকা সন্ধ্যাবতী। এদিকে ভিয়ানের প্রগাঢ় স্পর্শে সপ্তর্ষির শরীর রীতিমতো অবশ হয়ে আসছে। হৃদস্পন্দন যেমন বেগতিক হয়ে উঠল, তেমনি সমস্ত শরীর কেমন জোরালোভাবে কাঁপছে তার। তাই সে অস্ফুট কণ্ঠে বলে উঠল। ঠিক আছে, আম- আমি আমার রুমে যাবো ভিয়ান ভাইয়া। ভিয়ান কিছুক্ষণ সপ্তর্ষির লালচে হয়ে যাওয়া শুভ্র মুখশ্রীর পানে অপলক ও বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখা ফুটিয়ে তুলে তার থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। এদিকে সপ্তর্ষি ছাড়া পেতে ভিয়ানকে হালকা ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে পরনে লম্বা জামা দুই হাতে টেনে ধরে ভৌ দৌড় লাগালো। ভিয়ান সেদিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল, কিন্তু পরক্ষণেই তার ঠোঁটের হাসি মুছে গেল সপ্তর্ষির একটা কথা শুনে। সপ্তর্ষি দৌড়ানোর এক পর্যায়ে দাঁড়িয়ে গিয়ে ভিয়ানকে ভেঙচি কেটে বলে উঠল। আমি 100 বার এক্সেলের কাছে যাব, দেখি কি আমায় আটকায়। ভিয়ান রেগে সপ্তর্ষির দিকে তেড়ে আসতে নিয়ে বলে উঠল। তবে রে, দাঁড়া বদের হাটটি। কিন্তু সপ্তর্ষিকে আর পায় কে? সে বাতাসের গতিতে দৌড়ে গিয়ে দ্রুত নিজের রুমে ঢুকে দরজা আটকে দিল। ভিয়ান তার রুমের বদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে কোমরে দুই হাত রেখে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর বিড়বিড় করে বলতে লাগলো। বিচ্ছু একটা। তোকে কিভাবে অ্যালেক্সের কাছ থেকে আলাদা রাখতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কথাগুলো বলে শয়তানি হাসি হেসে সেখান থেকে প্রস্থান করলো ভিয়ান। কিন্তু যেতে যেতে একবারও লক্ষ্য করলো না যে তার পেছনে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে থেকে আমিলি এতক্ষণ যাবৎ ঘটা সবটা দেখেছে এবং শুনেছে। ভিয়ানকে চলে যেতে দেখে সে একপাশে দ্রুত লুকিয়ে পড়ল। ভিয়ান চলে যেতেই সে একবার তার যাওয়ার পানে এবং আরেকবার সপ্তর্ষির বদ্ধ রুমের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে রাগত স্বরে বলে উঠল। সকাল সকাল জারাকে অন্য একটি যুবকের সাথে কথা বলতে দেখে মেজাজ প্রচণ্ড গরম হয়ে গেল কায়ানের। ঘুম থেকে উঠে গার্ডেনে জগিং সেরে বাড়ির উদ্দেশ্যে ফিরেছিল সে। তারপরে সদর দরজার সামনে গ্রামের কোনো এক যুবকের সাথে জারাকে হেসে হেসে কথা বলতে দেখল সে। কায়ান তৎক্ষণাৎ জারার হাত টেনে ধরে তাকে দূরে সরিয়ে আনলো। তারপর তার হাতের কোনোই শক্তভাবে চেপে ধরে তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকালো
এদিকে কায়ানের এরকম ব্যবহার দেখে হতভম্ব হয়ে গেল সারা। সে নিজের হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে করতে ব্যতিব্যস্ত কণ্ঠে বলে উঠল, কি করছো কি তুমি? হুম, আমার হাত ছাড়ো কায়ান ভাইয়া। আহ, ভীষণ ব্যথা লাগছে তো। কায়ান হাত না ছেড়ে উল্টো তার কোনোই আরো শক্ত করে চেপে ধরে নিজের কাছাকাছি টেনে আনলো। তারপর জারার বিদ চেহারার পানে কঠিন দৃষ্টিতে তাকিয়ে হিস হিস স্বরে বলে উঠল, কার সাথে কথা বলছিলি তুই? ওই যে ছেলেটা কে? জারা হাতের ব্যথা সহ্য করেই দাঁতে দাঁত চেপে বলে উঠল, এই বাড়ির ডেকোরেশনের দায়িত্বে এসেছে সে এবং তার টিম। সামনে নাকি এই বাড়িতে কি একটা অনুষ্ঠান হবে, তো সপ্তর্ষি আম্মু আমাকে ওই ছেলেটাকে তার দায়িত্ব বুঝিয়ে দিতে বলেছিল। উনি ব্যস্ত ছিলেন বলে নিজে কথা বলতে পারেননি। তা তোর ওই ছেলের সাথে এত হেসে হেসে কথা বলতে হবে কেন? জারা কায়ানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বিরক্তি ভরা কণ্ঠে বলে উঠল, সৌজন্যতামূলক হেসে হেসে কথা বলেছিলাম। এত রিয়াক্ট করছো কেন? এবার প্লিজ আমার হাতটা ছাড়ো। কায়ান জারার দুই কাঁধ শক্ত করে চেপে ধরে তার চোখে চোখ রেখে তাকালো। কঠিন সেই দৃষ্টি তার। জারা হতবিহ্বল হয়ে কায়ানকে দেখতে লাগলো। সেই সাথে তার অবাধ্য অনুভূতির সাথে সাথে হৃদস্পন্দনের গতিও বৃদ্ধি পেল, যেটাকে সে অতি কষ্টে দমিয়ে রাখে সারাক্ষণ। কায়ান নিজেকে অনেক কষ্টে শান্ত করে পরক্ষণে পরম আবেগের সাথে ডেকে উঠল। প্রভাময়ী, যারা সেই ডাক শুনে কেঁপে উঠল। সেই সাথে চোখজোড়া আবেশে বুঝে নিল সে। এই ডাকটা শুনলে তার ভেতরে অদ্ভুত একটা শান্তি বিরাজ করে। তবুও সে নিজেকে সামলে নিয়ে একটা শুকনো ঢোক গিলে চোখ খুলে কায়ানের উদ্দেশ্যে বলল, তোমায় মানা করেছি না আমাকে এই নামে ডাকতে, তাও কেন বারবার ডাকো শুনি? কায়ান জারার দুই গাল আঁচলাই ধরে আরো আবেগীয় স্বরে বলল। কারণ আমি তোকে ভালোবাসি প্রভাময়ী। যারা তার ছেলের হাসি হেসে বলল, তুমি না তোমার ওই বান্ধবী সামিয়াকে অনেক ভালোবাসতে, তাহলে তাকে রেখে হঠাৎ আমার কাছে এলে কেন শুনি? হুম হুম। কায়ান চোখ উল্টে বিরক্তি আড়াল করে দীর্ঘশ্বাস ফেলে বলল, তোকে কতবার বলবো যারা, ওইটা আমি মিথ্যে কথা বলেছিলাম। তোকে কষ্ট দেওয়ার জন্য নাটক করেছিলাম আমি। এর জন্য আর কত শাস্তি দিবি তুই আমাকে? যারা অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে উঠল। যাই বলো না কেন, আমি তোমাকে আর বিয়ে করছি না। কায়ানের এবার প্রচন্ড রাগ উঠে গেল। সে জারার হাতের কবজি শক্ত করে চেপে ধরে চোয়াল শক্ত করে কঠোর স্বরে বলে উঠল, আমায় বিয়ে করবি না তুই? দাঁড়া, এর যথাযথ ব্যবস্থা করছি আমি। বলে জারাকে টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে যেতে লাগলো কায়ান। জারা পেছন থেকে উদ্বিগ্ন কণ্ঠে বলে চলেছে, কি করছো কি তুমি কায়ান ভাইয়া? হাত ছাড়ো বলছি আমার। কিন্তু কায়ান তার কোনো কথা না শুনে জারাকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাবা, আমি যারাকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই এবং সেটা খুব দ্রুত। ভরা ড্রয়িং রুমে উপস্থিত সকলের সামনে কায়ানের এই কথাটা যেন প্রতিধ্বনিত হয়ে বাজতে লাগলো সর্বত্র। ড্রয়িং রুমে সৈয়দ ও সিদ্দিকী পরিবারের সকল সদস্য সহ আগত মেহমানরা উপস্থিত রয়েছে। তাদের সামনে নির্বিঘ্নে এই কথাটা বলে কায়ান ঠাই শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। তার পিছনে তার শার্ট খামচে ধরে কাচুমাচু ভঙ্গিতে সারা আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রয়েছে। লজ্জায় আর ভয়ে তার ভেতরটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। অবশেষে মাহফুজুর রহমান সিদ্দিকী মুখ খুললেন। কায়ানের উদ্দেশ্যে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, হঠাৎ এই সিদ্ধান্ত কেন তোমার? আর যা বলেছো ভেবে চিনতে বলছো তো? কায়ান জারাকে পেছন থেকে টেনে এনে নিজের পাশাপাশি দাঁড় করালো। তারপর তার হাত চেপে ধরে দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, যথেষ্ট ভেবে চিন্তেই বলছি। আমি আমার মতামত দিয়ে দিয়েছি। এবার তোমরা বড়রা কি করবে ঠিক করো, কিন্তু বিয়ে আমি ওকেই করব বলে দিলাম। বড়দের সামনে ছেলে নির্লজ্জ কথাবার্তায় থতমত খেয়ে গেলেন মাহফুজুর রহমান সিদ্দিকী। মেহজাবিন মাহা পরিস্থিতি সামাল দিতে কোনো মতে কায়ানকে বলে উঠলেন। কায়ান জারার দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলল, ও রাজি আছে। মেহজাবিন মাহা বললেন, আচ্ছা ঠিক আছে, ভালো কথা। ওর বাবা মায়ের সাথে আগে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি। বিয়ের ব্যাপার স্যাপার হুট করেই তো আর সবটা হয়ে যায় না, তাই না? কায়ান জারার বাবা মায়ের দিকে তাকিয়ে দৃঢ় অথচ বিনয়ী কণ্ঠে বলে উঠল, চাচ্চু চাচি যান, তোমরা তো আমাকে চেনো। আশা করছি তোমাদের মেয়েকে আমার হাতে তুলে কোনো দ্বিধা করবে না। আমি ওকে যথেষ্ট যত্নে এবং সুখে রাখবো। মরিয়ম সিদ্দিকী ও মারুফ সিদ্দিকী একে অপরের মুখের দিকে তাকালেন। মাহফুজুর রহমান সিদ্দিকী ও মেহজাবিন মাহার
ছেলের এই প্রস্তাবে কোনো আপত্তি রইল না। তারা সহ ড্রয়িং রুমে উপস্থিত সকলে কেবল মুখিয়ে আছে জারার বাবা মায়ের উত্তর শোনার জন্য। ড্রয়িং রুমে উপস্থিত সকল সদস্যরা চুপ হয়ে মারুফ আহমেদ সিদ্দিকী ও মরিয়ম সিদ্দিকীর পানে তাকিয়ে রয়েছে তাদের উত্তর জানার আশায়। এদিকে স্বামী স্ত্রী একে অপরের সাথে কিছুক্ষণ ফিসফিস করে সলা পরামর্শ করে অবশেষে মুখ খুললেন। এতগুলো মানুষের চোখ তাদের দিকে নিবদ্ধ হয়েছে দেখে প্রথমে কিছুটা বিব্রত হলেও পরক্ষণে নিজেদের সামলে নিলেন। মারুফ আহমেদ সিদ্দিকী গলা খাকারি দিয়ে স্পষ্ট কণ্ঠে বলতে শুরু করলেন। কারণ আমার বড় ভাইয়ের ছেলে, তাই সে বলতে গেলে আমার ছেলের মতোই। তাছাড়া একই পরিবারে সে বেড়ে ওঠা, ছোট থেকে আমরা তাকে সন্তানের মতো মানুষ করেছি এবং তার বেড়ে ওঠা স্বচক্ষে পর্যবেক্ষণ করেছি। ছেলে হিসেবে সে খুবই ভালো, এটা বলার অপেক্ষা রাখে না। তাছাড়া বাবার বিজনেস ভাইয়ের সাথে মিলেমিশে সে সামলাচ্ছে, তাই আমার একমাত্র মেয়ে, তাকে দেওয়ার ক্ষেত্রে কোনো দিক দিয়ে কমতি দেখছি না। কথাগুলো বলে একটু থামলেন মারুফ আহমেদ সিদ্দিকী। তারপর বড় ভাইয়ের দিকে তাকিয়ে সবিনয়ে বললেন। আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই ভাইজান। মরিয়ম সিদ্দিকী যোগ করলেন। আমারও কোনো আপত্তি নেই। মাহফুজুর রহমান সিদ্দিকী ও মেহেজাবিন মাহা সিদ্দিকীর মুখে হাসি ফুটল। এরপর তারা দুই ভাই ও দুই যা একে অপরকে আলিঙ্গন করলেন। উপস্থিত সকলের মুখে হাসি ফুটে উঠল। সবাই হবু নব দম্পতিকে অভিনন্দন জানাতে লাগলো। তবে আয়েশা সিদ্দিকী মুখ ভেঙচি কেটে বিড়বিড় করলেন। আমার মেয়েটাকে নিজের ছোট ছেলের বউ বানালো না, অথচ মরিয়ম আপার মেয়েটাকে ঠিকই নিজের বড় ছেলের বউ বানিয়ে নিল। আদিক্ষেতা দেখলে গা জ্বলে যায়। জেসিয়া কোনো কথা না বলে চুপচাপ সবকিছু শুনে নিজের রুমে চলে গেল। একে একে বাড়ির বয়োজ্যেষ্ঠ সদস্যরা উপরে চলে গেল। ওদিকে যারা এতক্ষণ যাবৎ ভয়ে কুঁচকে থাকলেও এই মুহূর্তে সে বিস্ময়, খুশি ও লজ্জার একটা মিশ্র আবহ অনুভব করছে নিজের হৃদয়ে। স্তব্ধ হয়ে সে দাঁড়িয়ে রয়েছে কেবল। কায়ান তার দিকে ফিরে দুই হাতের আঁচলায় তার মুখখানা নিজের মুখের দিকে ফিরিয়ে মুচকি হাসল। তারপর তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। বলেছিলাম না তোকে আমার বউ বানাবো। এবার আমার আপকামিং লাভ টর্চার সহ্য করার জন্য রেডি হয়ে যা প্রভাময়ী। কায়ানের লাগামহীন কথাগুলো শুনে যারা লজ্জায় আরো লাল হয়ে গেল। এদিকে তাকে লজ্জা পেতে দেখে সপ্তর্ষি মেহুল ও মুস্কান তাকে ঘিরে ধরল চারপাশ থেকে। সেই সাথে হই হুল্লোড় বাঁধিয়ে দিল এক প্রকার। সপ্তর্ষি পিঞ্চ মেরে যারাকে বলে উঠল। মুস্কান সপ্তর্ষির কাঁধে আলতো চাপড় মেরে বলল। তুই না আপু, কি সব বলছিস? তারা হবু স্বামী স্ত্রী একে অপরকে সাথে কি সব কথাবার্তা বলছে, সেসব কি আমাদেরকে বলবে? তাদের কি পার্সোনাল কথা থাকতে পারে না? কথাগুলো বলেই হাই ফাইভ করে একযোগে হেসে ফেলল তারা। যারা লজ্জা পেয়ে চলে যেতে নিলে তারা তাকে জোরপূর্বক আটকে রাখলো। অথচ কায়ান যেন এসব দিব্যি উপভোগ করছে। সে হাসি হাসি মুখ করে তাদের উদ্দেশ্যে বলল। সকলে ও আওয়াজ করে চিৎকার দিয়ে উঠল। মেহুল কায়ানের উদ্দেশ্যে বলল। ভাইয়া, তুমি বিয়ে করে নিচ্ছ, আমাদের কিন্তু ট্রিট দিতে হবে। ট্রিট ছাড়া বউ পাবে না কিন্তু। কায়ান মেহুলের কথা শুনে বলল। পাবি রে বোন, সবই পাবি। শোনো, সবাই এখন থেকে আমাকে দুলাভাই আর যারাকে ভাবি বলে ডাকলে তোমাদের ট্রিট দেওয়া হবে। এটা শুনতে পেয়ে সকলে একযোগে যারাকে ভাবি ভাবি বলতে শুরু করলো। মেহুল ভাইয়া ডাকছে আর বাকিরা তাকে দুলাভাই বলে ডাকছে। এসব শুনতে পেয়ে যারার লজ্জায় মাটির নিচে চলে যেতে ইচ্ছে করছে। সে সবাইকে ছাড়িয়ে চলে যেতে নিলে সপ্তর্ষিরা আবারও তাকে জোর করে ধরে রাখলো। যারা অনুনয় করলেও তারা শুনল না। এদিকে জায়ান লাফাতে লাফাতে কায়ানের কোমর দুই হাতে ধরে প্রফুল্ল কণ্ঠে বলতে লাগলো। দুলাভাই দুলাভাই, আমাকে মজা কিনে দাও। কায়ান জায়ানকে কোলে তুলে নিয়ে তার গাল টেনে দিয়ে বলল। আমার একমাত্র শালা সাহেব বলে কথা, তোকে এখন থেকে অনেক অনেক মজা কিনে দেব। এই দুলাভাই ডাকটা কন্টিনিউ করে রাখিস কিন্তু। জায়ান হাততালি দিয়ে কায়ানের গালে অনেকগুলো চুমু খেয়ে বসলো। সকলে এটা দেখে আরেক দফা হেসে উঠল। এদিকে ভিয়ান নিজের রুমে যাওয়ার আগে কায়ান ও জারার সামনে দাঁড়িয়ে গম্ভীর অথচ স্নিগ্ধ কণ্ঠে বলে উঠল। কংগ্রাচুলেশনস ব্রো অ্যান্ড জারা। উপস, সরি, হবু ভাবি। এখন থেকে তো তুমি আমার হবু ভাবি হবে। জারা লজ্জা পেয়ে সপ্তর্ষির আড়ালে লুকিয়ে পড়ল। সপ্তর্ষি ভিয়ানকে দেখে মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। কায়ান ভিয়ানকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দিয়ে খোশ মেজাজে বলে উঠল। খুব দ্রুত তোর তাড়াতাড়ি পার্মানেন্ট ভাবি বানিয়ে দেব।
ভিয়ানও ভাইয়ের পিঠ চাপড়ে দিয়ে হাসি মুখে বলল। ইনশাল্লাহ। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে সপ্তর্ষির দিকে চোখ পড়তেই সে তার দিকে তাকিয়ে কায়ানকে বলল। খুব দ্রুত আমার বিয়ে খাওয়ার জন্যও প্রস্তুত হয়ে যাও ব্রো। ভিয়ানের কথা শুনে কায়ান সহ উপস্থিত সকলে অবাক হয়ে গেল, সেই সাথে প্রচন্ড খুশিও হয়ে উঠল। সপ্তর্ষি মুখ কালো করে ভিয়ানের দিকে তাকিয়ে রইল। ভিয়ানের দৃষ্টি এখনো তার দিকেই নিবদ্ধ রয়েছে। মেহুল উৎসাহিত হয়ে জিজ্ঞেস করল। তুমি কাউকে পছন্দ করো ভাইয়া? কে সে? মেহুল চাইছিল ভিয়ান সপ্তর্ষির কথা বলুক। এদিকে ভিয়ান একবার সপ্তর্ষি ও আরেকবার পাশে দাঁড়ানো আমিলির দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল। আছে কোনো একজন। কথাটা বলেই রহস্যময় হাসি হেসে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল ভিয়ান। সপ্তর্ষি তার যাওয়ার পানে তাকিয়ে থেকে মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল। দেখিস তোর কপালে সাক্ষাৎ শাকচুনি জুটবে, বজ্জাত বেটা একটা। বিড়বিড় করে কথাটা বললেও তার মন আকাশে মেঘ জমল। ভিয়ান কি তবে সত্যি আমিলিকে পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায়? এইসব ভাবতেই মনটা ভারাক্রান্ত হয়ে এলো তার। বিষণ্ণ মনে সে সিঁড়ি বেয়ে উপরে চলে যেতে লাগলো। নিচ থেকে যারা, মুস্কান, মেহুল তাকে অনেকবার ডাকলেও সে কোনো সাড়া দিল না। এদিকে সায়েম কায়ানের কাছে এসে তার কানে ফিসফিস করে বলল। ব্রো তুমি তো যারা আপুকে পটিয়ে নিয়ে বিয়ে করে ফেলছো, আর আমি তো তাকে অনেক আগে থেকেই বড় বোনের নজরে দেখি। এখন আমার জন্য একটা ব্যবস্থা করে দাও না ব্রো। কায়ান সায়েমের দিকে মুখ ফিরিয়ে নিয়ে চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলো। তোর তো এক্স গার্লফ্রেন্ডের অভাব নেই, সেখান থেকে কাউকে পটিয়ে বিয়ে করে নে। সায়েম সিরিয়াস কণ্ঠে বলল। না ব্রো, ওদের কারো উপরেই আমার পার্মানেন্ট ইন্টারেস্ট নেই। আমার পার্মানেন্ট ইন্টারেস্ট জেগেছে অন্য একজনের প্রতি। কায়ান দীর্ঘশ্বাস ফেলে বলল। তা সেই দুর্ভাগ্যবতীটা কে শুনি? সায়েম গাল ফুলিয়ে বলল। দুর্ভাগ্যবতী হতে যাবে কোন ব্রো? আমাকে যে পাবে সে নিশ্চিত সৌভাগ্যবতী হবে। মেয়েটাকে সেটা বল আগে। সায়েম মুস্কানের দিকে এক পলক তাকিয়ে কিছুটা লাজুক স্বরে বলল। মুস্কান। কায়ান চোখ বড় বড় করে একবার মুস্কান তো আরেকবার সায়েমের দিকে তাকালো। মুস্কান এখনো জারাকে নিয়ে পড়ে রয়েছে। এদিকে কায়ান ভাবছে শেষ পর্যন্ত এই মেয়ের দিকে নজর পড়েছে এই প্লে বয় ছেলের। কিন্তু তাও যদি সায়েম সত্যি সত্যি মুস্কানের প্রেমে পড়ে থাকে তাহলে তাদের একটা সেটিং করিয়ে দিবে বলে সে মনে মনে ঠিক করলো। সায়েম মিনতি করে বলল। ওকে পটিয়ে নিতে আমাকে হেল্প করবে তো ব্রো? কায়ান তার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলল। হেল্প করব, কিন্তু তোকে কথা দিতে হবে ওর সাথে প্রেমের নাম করে জাস্ট টাইম পাস করবি না। সময় হলে ওকে বিয়ে করে নিবি। সায়েম তড়িঘড়ি করে বলল। কথা দিচ্ছি ব্রো, এমনটাই হবে। কায়ান বাঁকা হেসে বলল। তাহলে ধরে নে মুস্কান এখন থেকে তোরই। সপ্তর্ষিও অ্যাক্সেল, ভিয়ানো, আমেলি আলাদা আলাদাভাবে সৈয়দ ম্যানশনের গার্ডেন জুড়ে হাঁটাহাঁটি করছে। মূলত সপ্তর্ষিও ভিয়ানের, অ্যাক্সেল ও আমেলির সাথে হাঁটাহাঁটি করার কিংবা কথা বলার কোনো ইচ্ছেই ছিল না। কিন্তু তাদের নাছোড়বান্দা মনোভাব ও জোরাজুরির ফলে আসতে বাধ্য হতে হলো তাদেরকে। অ্যাক্সেল অনর্গল কথা বলছে আর সপ্তর্ষি চুপচাপ সেসব শুনে যাচ্ছে। অপরদিকে আমিলিয়া অনর্গল কথা বলে যাচ্ছে এবং ভিয়ান চুপচাপ সব শুনে যাচ্ছে। এভাবে হাঁটতে হাঁটতে দুই বিপরীত পাশ থেকে হঠাৎ চারজন সামনাসামনি এসে দাঁড়ালো। মুহূর্তেই থমকে দাঁড়িয়ে গেল তারা। চোখে চোখ রেখে কিছুক্ষণ যাবৎ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এদিকে সপ্তর্ষিকে দেখতে পেয়ে আমিলি ভিয়ানের হাত চেপে ধরল। সেটা দেখে অ্যাক্সেল ও সপ্তর্ষির হাত চেপে ধরল। ভিয়ান ও সপ্তর্ষি একে অপরের সঙ্গীর হাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। এদিকে আমিলি ভিয়ানকে সামনে টেনে আনলো এবং অ্যাক্সেল সপ্তর্ষিকে টেনে এনে কাছাকাছি দাঁড়ালো। আমিলি অ্যাক্সেল ও সপ্তর্ষির উদ্দেশ্যে বলে উঠল। তোমরা এখানে হাঁটাহাঁটি করছিলে? হোয়াট আ কোইন্সিডেন্ট। আমরাও এই টাইমে রোজ হাঁটাহাঁটি করি। সপ্তর্ষি কোনো কথা বলল না। অ্যাক্সেল আমেলিকে বলল। হ্যাঁ, আমরাও এই টাইমে এখন থেকে রোজ হাঁটাহাঁটি করব। তাছাড়া দুই কাপল একসাথে হাঁটছে, দেখতেও কি সুন্দর লাগে। আমিলি ভিয়ানের কাঁধে মাথা রেখে বলতে চাইল, তবে তার আগেই ভিয়ান তার মাথা সরিয়ে দিয়ে হাতটাও ঝটকা মেরে সরিয়ে দিল। আমিলি এতে থতমত খেয়ে ভিয়ানের দিকে তাকাতেই তার তীক্ষ্ণ দৃষ্টি নজরে পড়ল। মুহূর্তেই আমিলির মনে পড়ে গেল ভিয়ানের সেসব সতর্ক বার্তার কথা। তাই সে তার কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। সপ্তর্ষি এটা দেখে মনে মনে খুশি হলেও মুখে এমন ভান করে রাখলো যেন তার কোনো কিছুই যায় আসে না এতে। এদিকে ভিয়ান অ্যাক্সেল ও সপ্তর্ষির হাতের দিকে তাকাতেই তার রাগ আরও ঘনীভূত হলো।
তবে সে সরাসরি কিছু বলল না। দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে অ্যাক্সেল ও সপ্তর্ষির উদ্দেশ্যে বলল, এটা শহর কিংবা ফরেন কান্ট্রি নয়। এভাবে ক্লোজ হয়ে চলাফেরা করলে বাড়ির মানুষ সেটা ভালো চোখে দেখবে না। তাছাড়া গ্রামের মানুষও কানাঘুষা করবে। তাই তোমাদের জন্য ভালো হবে নিজেদের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলা। ভিয়ানের কথাগুলো শোনা মাত্রই অ্যাক্সেল সপ্তর্ষির হাত ছেড়ে দিল। এরপর হাসার চেষ্টা করে বলল, সরি ব্রো, আসলে আমার এই ব্যাপারে তেমন কোনো আইডিয়া ছিল না। ভিয়ান এগিয়ে এসে অ্যাক্সেলের কাঁধ ধরে তার উদ্দেশ্যে বলল। তুমি সাঁতার পারো ব্রো? অ্যাক্সেল মাথা চুলকে বলল। হ্যাঁ, সাঁতার তো পারি, কিন্তু কেন? ভিয়ান তাকে পুকুরের দিকে টেনে নিয়ে যেতে যেতে বলল। তাহলে চলো আজ দুজন মিলে পুকুরে সাঁতার কাটবো। অ্যাক্সেল মৃদু আপত্তি জানিয়ে বলল, কিন্তু ব্রো, পুকুরে সাঁতার কাটার অভ্যাস তো আমার নেই। ওটা কোনো ব্যাপার না, আমি তোমাকে শিখিয়ে দেব। কথাটা বলে অ্যাক্সেলকে নিয়ে পুকুরের পানিতে নেমে গেল ভিয়ান। ওদিকে দূর থেকে দাঁড়িয়ে সপ্তর্ষি ও আমেলি এই দৃশ্য অবলোকন করছে। সপ্তর্ষির মাথায় ঢুকছে না ভিয়ান আসলে কি করতে চাচ্ছে, কিন্তু সে আগ্রহ সহকারে সবটা দেখতে লাগলো। এদিকে অ্যাক্সেলকে পুকুরে নামানোর পর ভুলভাল সাঁতার কাটার নিয়মের কথা বলে ভিয়ান তাকে রীতিমতো নাকানি চুবানি খাওয়াতে লাগলো। তাকে দিয়ে সম্পূর্ণ পুকুর পাক দিয়ে তাকে রীতিমতো হাঁপানি রোগী বানিয়ে ফেললো। অ্যাক্সেল পুকুর থেকে উঠে যাওয়ার জন্য ভিয়ানকে হাঁপাতে হাঁপাতে বলল। অনেক সাঁতার শেখা হয়েছে ব্রো, এবার আমাকে উপরে যেতে দাও। বলে অ্যাক্সেল উপরে উঠে যেতে চাইল। মুহূর্তেই ভিয়ান তাকে টেনে ধরে দাঁতে দাঁত চেপে শান্ত কণ্ঠে বলতে লাগলো। এটা তো সবেমাত্র সাঁতার শিখলে, তুমি সাঁতার শিখবে না ব্রো? কথাটা বলে অ্যাক্সেলকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ভিয়ান তার ঘাড় চেপে ধরে পানিতে একের পর এক চুবানি দিতে লাগলো। অ্যাক্সেল শ্বাসকষ্টের রোগীর মতো হাঁপাতে হাঁপাতে কিছু বলতে চাইলেও ভিয়ান তার কোনো কথা শুনল না। এই কয়দিনের সঞ্চিত রাগ অ্যাক্সেলের উপর উগরে দিতে দিতে সে বিড়বিড় করে রুষ্ট কণ্ঠে বলতে লাগলো। আরও ঘেসবি আমার সন্ধ্যাবতীর কাছে? বারবার তার সাথে হাসাহাসি করা, রসল আলাপ জমানো, হাত ধরাধরি করা, তাই না? আবার নিজেদের কাপল বলে দাবি করা, তাই না? ছোট আছে তোর কাপল হাওয়া। কথাগুলো বলতে বলতে ভিয়ান আরো কয়েকটা চুবানি দিল অ্যাক্সেলকে। এদিকে অ্যাক্সেল যখন প্রায় নিস্তেজ হয়ে নুয়ে যেতে লাগলো, তখন সপ্তর্ষি দ্রুত ঘাটের দিকে ছুটে এসে ভিয়ানের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলো। কি করছো কি ভিয়ান ভাইয়া? ছেড়ে দাও বলছি এক্সেলকে। এরকম করতে থাকলে তো ও দম ফুরিয়ে মরে যাবে। ভিয়ান সপ্তর্ষির দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকালো, কিন্তু অ্যাক্সেলের কথা চিন্তা করে সে তাকে ছেড়ে দিল। এদিকে অ্যাক্সেল ছাড়া পেয়ে হাঁপাতে হাঁপাতে কোনো মতে ঘাটে এসে বসলো। সপ্তর্ষি ব্যস্ত হয়ে তাকে আগলে নিতে যাবে, ঠিক সেই মুহূর্তে ভিয়ান ছুটে এসে অ্যাক্সেলের দুই কাঁধ জড়িয়ে ধরে তাকে উপরে টেনে নিয়ে যেতে যেতে সপ্তর্ষির উদ্দেশ্যে বলল। তোর ওর প্রতি এত হালকা দরদ দেখাতে হবে না। ওর ভালো চাইলে ওর কাছ থেকে 10 মাইল দূরে থাকবি বলে দিচ্ছে। আমি ওকে সহি সালামতে বাড়িতে নিয়ে যাচ্ছি। অ্যাক্সেল ভিয়ানের কথা শুনে অবাক হয়ে গেলেও কিছু বলল না। এদিকে সপ্তর্ষিকে কথাগুলো বলে অ্যাক্সেলকে টানতে টানতে বাড়ির দিকে নিয়ে যেতে লাগলো ভিয়ান, আর তাকে বোঝানোর ভঙ্গিতে বলতে লাগলো। সাঁতার শেখার জন্য একটু কষ্ট করতে হয় ব্রো। তোমাকে মনে হয় তোমার ট্রেনার ভালো মতো সাঁতার শেখায়নি, কিন্তু সমস্যা নেই, আমি ভালো মতো সাঁতার শিখিয়ে দেবো তোমায়। মুহূর্তেই অ্যাক্সেল ভিয়ানের দিকে বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে দ্রুত মাথা নাড়তে নাড়তে বলল। তার কোনো প্রয়োজন নেই ব্রো, আমি আর জীবনে সাঁতার শিখব না। ভিয়ান ঠোঁটের কোণে বাঁকা হাসি ফোটালো, তারপর কিছু না বলে হাঁটতে লাগলো দুজন। এদিকে তাদের যাওয়ার পথে হঠাৎ করে পেছন থেকে ধপাস করে একটা আওয়াজ ভেসে আসলো। অ্যাক্সেল ও ভিয়ান দুজনেই ফিরে তাকালো সেদিকে। পুকুরের দিক থেকে আমেলির আত্মচিৎকার ভেসে আসছে। সপ্তর্ষি ঘাটে দাঁড়িয়ে দুই হাতে কোমর ধরে দাঁড়িয়ে রয়েছে। ভিয়ান ও অ্যাক্সেল দ্রুত সেদিকে ছুটে গেল। তারা ছুটে যেতেই দেখতে পেল আমেলি পুকুরের অনেকটা মাঝ বরাবর প্রায় ডুবে গিয়ে দুই হাত ছুটতে ছুটতে নাকানি চুবানি খাচ্ছে। সে উপরে উঠে আসার যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু পারছে না। সপ্তর্ষি ভিয়ানকে উদ্দেশ্য করে বলল। আমি তোমার আমিলি সোনাকে কত করে বললাম পুকুরের কাছে যেও না গো আপু, কিন্তু সে তো আমার কথাই শুনলো না। পরে কি আর করা, এখানকার তেঁতুল গাছের শাকচুনিটা এসে ওকে ধাক্কা মেরে পুকুরের পানিতে ফেলে দিল। আর আমি সাঁতার পারি না বলে তোমার আমিলি সোনাকে উদ্ধার করতেও যেতে পারছি না। ভিয়ান সপ্তর্ষির দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে নিচু স্বরে জিজ্ঞেস করলো। তুই একে ধাক্কা মেরেছিস, তাই না? সপ্তর্ষি বাঁকা হেসে ভিয়ানের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। হ্যাঁ, আমিই ফেলে দিয়েছি।
এরপর থেকে হয় তুমি ওই শাকচুন্নিটার কাছ থেকে দূরত্ব বজায় রাখবে, আর না হলে ওকে তোমার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে বলবে। নাহলে দুজনের একজনের নির্ঘাত এরকম পরিণতি হতেই থাকবে। কথাগুলো বলে তর্জনী আঙ্গুল দিয়ে চুল উড়িয়ে বেশ ভাব নিয়ে পিছনে ঘুরে চলে যেতে লাগলো সপ্তর্ষি। তবে যেতে যেতে সে অ্যাক্সেলের উদ্দেশ্যে বলল, তোমার প্রিয় আইডলকে তুমি গিয়ে উদ্ধার করো এক্সেল। অন্য কেউ যেন তাকে টাচ না করে, ওকে? সপ্তর্ষির কথাগুলো শুনে ভিয়ানের ঠোঁটের কোণে সন্তুষ্টির এক হাসি ফুটে উঠল। ধীরে ধীরে সেই হাসি প্রস্ফুটিত হয়ে সুন্দর এক হাসিতে রূপান্তরিত হলো। এদিকে অ্যাক্সেল আমেলিকে উদ্ধার করার উদ্দেশ্যে পুকুরের পানিতে ঝাঁপ দিল। তারপর তাকে উদ্ধার করে পুকুর ঘাটে নিয়ে আসলো। তারপর তার পেট থেকে পানি বের করতে সাহায্য করলো। আমেলি অনেকক্ষণ যাবৎ কাঁদতে কাঁদতে নিজেকে শান্ত করলো, কিন্তু ভিয়ান তাকে বাঁচাতে যায়নি বলে সে মনে মনে তার প্রতি ক্ষুব্ধ হলো। আবার তার স্পষ্ট মনে হচ্ছে সপ্তর্ষি তাকে ধাক্কা দিয়েছিল। এসব ভাবতে ভাবতেই রাগে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নিল সে। গোধূলি লগ্নে রক্তিম সূর্যটা নিভু নিভু করে পশ্চিম আকাশে ধীরে ধীরে অস্ত যাচ্ছে। পাখিরা ক্লান্ত হয়ে দল বেঁধে নিড়ে ফিরে যাচ্ছে। ঝিরিঝিরি করে ভেসে আসছে দক্ষিণা শীতল বাতাস। গাছে গাছে সবুজ পাতা গজিয়ে উঠছে। নতুন নতুন ফুল প্রস্ফুটিত হচ্ছে। এই সবই যেন বসন্তের আগমনী বার্তা। সৈয়দ ম্যানশনের বাহিরে উন্মুক্ত গার্ডেনটির দুটি বিপরীত পাশে ভিয়ান ও সপ্তর্ষি অস্থিরভাবে পায়চারি করে যাচ্ছে। মূলত তারা দুজন দুজনার মুখোমুখি হতে চাচ্ছে, কিন্তু তাদের ইগোর কারণে সেটা সম্ভব হচ্ছে না। কিন্তু মনের টানকেও তারা অস্বীকার করতে পারছে না। অবশেষে মনের কাছে পরাস্ত হয়ে তারা দুজন দুদিক থেকে একে অপরের দিকে ছুটে আসতে লাগলো। যখন দৌড়ে দুজন একে অপরের কাছাকাছি ছুটে আসলো, তখন দুজনেই অস্থির চিত্তে একে অপরকে অবলোকন করলো নির্নিমেষ দৃষ্টিতে। সেই সাথে ক্রমশ বুকের উঠানামা তো আছেই। এমনভাবে তৃষ্ণার্ত দৃষ্টিতে তারা একে অপরের দিকে তাকিয়ে রয়েছে, যেন বহু জনম পরে তাদের পুনরায় দেখা হয়েছে। কিন্তু কেউই একে অপরের কাছাকাছি এগিয়ে গেল না। স্থির হয়ে দাঁড়িয়ে রইল দুজন। অজস্র কথা গলায় আটকে রয়েছে, কিন্তু সেগুলো যেন মুখ ফুটে বের করতে পারছে না তারা। অবশেষে বলার মতো কিছু খুঁজে না পেয়ে যখন দুজন দুদিকে চলে যেতে নিবে, ঠিক সেই মুহূর্তে এক অবাক ও অপ্রত্যাশিত কাণ্ড করে বসল দুজনই। উল্টো দিকে ফিরে ভিয়ান সপ্তর্ষির হাত ও সপ্তর্ষি ভিয়ানের হাত আঁকড়ে ধরল। তারপর দুজন দুজনের কাণ্ডে বেশ অবাক হয়ে গেল। ভিয়ান সপ্তর্ষির দিকে তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে প্রশ্ন করল, আমার হাত ধরেছিস কেন? তুমিও তাহলে আমার হাত ধরে রেখেছো কেন? সপ্তর্ষিও একই স্বরে জিজ্ঞেস করল।